সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টক উইথ সিরাজ ইনসাইটের আজকের আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, সারা বিশ্ব যখন অস্ত্র, যুদ্ধবিমান এবং আকাশ ব্যবসা নিয়ে ব্যস্ত, বিশেষ করে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব, তখন আধুনিক এই যুগে যখন তার অর্থনৈতিক আধিপত্য বিরাট বিশালভাবে বিস্তৃত হয়েছে, তখন কেন চীন পিছিয়ে থাকবে? চীন শুরু করেছে যুদ্ধ বিমানের ব্যবসা, তেমনি শুরু করেছে আকাশপথে যাত্রীবাহী বিমানের ব্যবসা। আজকে খবর আছে যে তুরস্ক শুধু যে 10C কিনবে না, যে 35 কিনবে। তার মানে চীনের যুদ্ধ বিমানের বাজার বুম ঘটছে। একই সাথে আজকের খবর, চীন নতুন মডেলের C919-600 প্লাটু এই মডেলের বিমান বানিয়েছে। এই বিমান উচ্চ পার্বত্যবয় যে সমস্ত বিমানবন্দর, সেখানে এই বিমানগুলো খুব কার্যকর ভূমিকা পালন করবে। ওই সমস্ত বিমানবন্দর ব্যবহারে এই বিমান খুব সুবিধাজনক হবে। বিশ্লেষকরা বলছেন, চীনের এই বিমান যদি খুব সফল হয়, তাহলে এয়ারবাস এতদিন ধরে যে দারুণ রমরমা ব্যবসা করেছে, সেই ব্যবসা ভীষণভাবে প্রতিযোগিতার মুখে পড়বে। তাহলে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ বিমান এবং যাত্রীবাহী বিমান দুই স্তরেই কি চীন সমানভাবে পদচারণা চালাচ্ছে? সুপ্রিয় দর্শক, আজকের টক উইথ সিরাজ ইনসাইটের আলোচনায় এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। দর্শক, প্রথমেই ভারত পাকিস্তান সেই যুদ্ধ অনেকটা সাম্প্রতিককালের যুদ্ধ হলেও এটা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে এবং নেবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি বলছি 2025 সালের মে মাসের যে যুদ্ধ, 4 থেকে 5 দিনের সেই যুদ্ধে পাকিস্তান কি খেলা দেখালো। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের রাফাল, MiG-29 এবং SU মডেলের মোট 6টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সম্ভবত বাড়িয়ে আরও কিছু বেশি বলেছিলেন। ভারতের পক্ষ থেকে কয়টা বিমান যে তাদের ধ্বংস হয়েছে আজ পর্যন্ত পরিষ্কার করে বলেনি, কারণ এই কথা বললে তাদের জন্য এক ধরনের সম্মানহানিকর ব্যাপার। যাই হোক, কিন্তু ভারতের বিমান যে ধ্বংস হয়েছে পাকিস্তানের হাতে, এতে কোনো সন্দেহ নেই। কয়টা অর্থাৎ সংখ্যা নিয়ে বিতর্ক থাকতে পারে, টানাপোড়েন থাকতে পারে, কিন্তু পাকিস্তানের হাতে ভারতের বিমান ধ্বংস হয়েছে এবং সেই সময় ভারত যে বেশ ভালো রকমের একটা চাপে পড়েছিল, এ কথা পরিষ্কার। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, সেই সময় কিন্তু ভারত চাপে পড়েছিল যে কারণে, তার মূল বিষয়টা হচ্ছে J-10C বিমান, চীনের তৈরি যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমান দিয়ে যখন পাকিস্তান ভারতের বিরুদ্ধে খুব শক্ত প্রতিরোধ গড়ে তুলল এবং একেবারে খুব দ্রুত গতিতে কয়েকটা বিমান ভূপাতিত করলো, তখন ভারত কিন্তু অনেকটা হতভম্ব হয়ে গিয়েছিল এবং তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ নিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই কথা বলেছে। এখানে অনেকগুলো ঘটনা আছে, আমি একে একে আপনাদের সামনে এর পর্দা খুলে দেওয়ার চেষ্টা করি। একটা ঘটনা হচ্ছে, পাকিস্তানের হাতে এইভাবে যদি ভারত ধরাশায়ী হয়, তাহলে ভারত যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকার একটা প্রতিনিধি আমেরিকার হয়ে ছড়ি ঘুরাবে, তার তো সেই মর্যাদা থাকে না এবং তারও সেই অবস্থান থাকে না। আমেরিকার প্রতিনিধি হিসেবে চীনের বিরুদ্ধে অবস্থান নেবে, পাকিস্তানের সাথে লড়াই করবে, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত বিরাট আধিপত্য বিস্তার করবে। কিন্তু সেই ভারত যদি পাকিস্তানের কাছে নাস্তানাবুদ হয়ে যায়, তাহলে তো ভারতকে দিয়ে যে মিশন পরিচালনা করতে চায় সেই মিশন ফেল হয়। অতএব তাড়াতাড়ি আমেরিকা ভারত পাকিস্তানের যুদ্ধ থামালো। ক্রেডিট নিল কি, যে শান্তির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে এসেছেন। বিরাট ব্যাপার, কিন্তু শান্তির কথা সবাই দেখতেছে, কিন্তু ভেতরে মূল টার্গেট কয়েকটা। তার একটা হলো ভারত যে তার এই অঞ্চলের প্রধান ভরসা স্থল এবং ভারতকে অনেক কিছু দেখভালের দায়িত্ব দেয় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার
খানিকটা অঞ্চলে। সেই ভারত, আমি আগেই বলেছি, সেই ভারত যদি মার খায় তাহলে আমেরিকার তো মান সম্মান যায়, এবং আমেরিকার প্রতিনিধি মার খাওয়া মানে কি, এটা আমেরিকার জন্যই কার্যত লস, এবং ভারতকে মানবে না তখন, এই জন্য বন্ধ করলো। এক। দুই হচ্ছে জে-10C, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, জে-10C বিমান, ভারতের রাফাল এবং পশ্চিমাদের এই সমস্ত বিমান যদি ধ্বংস করে দেয়, তাহলে চীনের অস্ত্রের বাজার, অর্থাৎ চীনের এই যুদ্ধ বিমানের বাজার ব্যাপকভাবে সম্প্রসারিত হবে। পশ্চিমাদের অনেক যুদ্ধ বিমান কিনবে না, এটা কিন্তু বাস্তবতা। সেক্ষেত্রে চীনের এই বাজার সম্প্রসারণের যে বিরাট সম্ভাবনা, সেই সম্ভাবনাকে ঠেকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এবং পশ্চিমারা দ্রুত পাকিস্তান এবং ভারতের সেই যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করল। এটা আর একটা মতামত। আর একটা মত হচ্ছে যে চীন কিন্তু প্রধানত সেই সময় যে লড়াইটা করেছে সেটা হচ্ছে ফ্রান্সে তৈরি রাফাল বিমানের সাথে। রাফাল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সম্ভবত চতুর্থ বা 4.5 এই জেনারেশনের বিমান। ফ্রান্স হচ্ছে নেটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য, পশ্চিমা মিত্র, এবং পশ্চিমা দেশ, মানে তাদের যে জোট, নেটো জোট, ইউরোপিয়ান বা পশ্চিমা জোট, তাদের সবার কথা কিন্তু একটা, যে পশ্চিমাদের আধিপত্য থাকতে হবে। তো চীনের জে-10C বিমানের কাছে যখন ফ্রান্সের রাফাল বিমান ধ্বংস হচ্ছে, তখন তো পশ্চিমা, নেটো জোট, পশ্চিমা জোট, ফ্রান্স, ইউরোপ, এ সমস্ত অনেক কিছুর ব্যাপারে প্রশ্ন ওঠে যে তাহলে তারা কি বানালো, তাদের ব্যাপারটা, তাদের বিমান কি খুব কার্যকর নয়, চীনের বিমানের কাছে টিকতে পারছে না। ভারত কিন্তু প্রচুর পরিমাণে বিমান কেনে বা সামরিক সরঞ্জাম কেনে ইউরোপ থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে, ইত্যাদি ইত্যাদি। চীন থেকে তো আর কেনে না। কিন্তু জে-10C যদি সফল হয়ে যায় তাহলে ফ্রান্সের বাজার মার খেয়ে যায়, এবং তখন কিন্তু যখন জে-10C দিয়ে ফ্রান্সের রাফাল বিমান ধ্বংস করা হলো, তখন রাফালের শেয়ার বাজার কিন্তু ব্যাপকভাবে পড়ে গেল, অনেক বিরাট লস হয়েছে। এইরকম একটা প্রেক্ষাপটে আমেরিকা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ থামিয়েছিল। তাহলে মূল টার্গেটটা কী ছিল? মূল টার্গেটটা ছিল এই, যে চীনের বিমান কোনো মতেই যেন শ্রেষ্ঠ বা খুব ভালো, সফল, কার্যকর, এইটা প্রমাণ না হয়। কিন্তু ওই যে 3-4 দিনের যে যুদ্ধ, তাতেই মোটামুটি সারা বিশ্বে খবর ছড়িয়ে পড়লো। এখন তো আর এমন না যে তথ্য পাওয়ার জন্য 5 দিন 10 দিন অপেক্ষা করতে হয়, মিনিটের ভিতরে, সেকেন্ডের ভিতরে তথ্য বেরিয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়ছে। তখন সারা বিশ্বে চীনের এই জে-10C বিমানের, এবং চীনের জে-10C বিমান যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতকে কুপঘাত করলো, তখন সেই ক্ষেপণাস্ত্র এবং সেই জে-10C বিমানের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ল। এরই মধ্যে আপনারা জানলে অবাক হবেন, চীনের এই বিমান পাকিস্তান তো নিয়েছেই, তুরস্ক, মিশর, সৌদি আরব, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশ চীনের এই যুদ্ধ বিমান কেনার জন্য অলরেডি কথাবার্তা বলছে বা বলেছে, হয়তো কেউ কেউ কিনেও ফেলে। এখানেই আর একটা গুরুত্বপূর্ণ খবর দিই, তুরস্ক কিন্তু জে-10C শুধু কিনতে চায়নি। আমরা গত পরশু বলেছিলাম যে তুরস্ক জে-10C বিমান কিনবে, আমি টক উইথ সিরাজে বলেছিলাম। কিন্তু এখানে বলছি যে শুধুমাত্র জে-10C কিনতে চায়নি তারা, জে-35 এই বিমানটা আমেরিকার F-35 বিমানের চেয়েও উন্নত বলা হচ্ছে, কারণ F-35 বেরিয়েছে আরও আগে, আর জে-35 চীনের এটা বেরিয়েছে খুব ইদানিং, এবং এটা খুবই উন্নত মানের, আরও বেশি কার্যকর। এটা 5ম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান। তুরস্ক এটা কিনবে। এই যে তুরস্ক এটা কিনতে চাচ্ছে, এটার এখানে কিন্তু কয়েকটা ব্যাপার আছে। একটা ভূ রাজনীতির বিরাট বড় কৌশল আছে, একটা চীনের যুদ্ধ বিমান তার ব্যবসা আছে, এবং তুরস্কের একটা বড় রাজনীতি আছে। ভূ রাজনৈতিক কৌশলে বিরাট পরিবর্তন হয়ে যাবে যদি তুরস্ক এই বিমান কেনে। কেন? তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 কিনেছে, কেনার পরে তুরস্কের বিরুদ্ধে কিন্তু আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল, এবং ওই সময় আমেরিকা এমন একটা আইন পাশ করেছে, যে আইনের প্রেক্ষাপটে, যে আইনে বলা হচ্ছে যদি কেউ রাশিয়ার কাছ থেকে S-400, তাহলে তাদের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপিত হবে। তো তুরস্কের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল, পরে অবশ্যই তুলে নিয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তুরস্ককে কিন্তু আমেরিকা F-35 যুদ্ধ বিমান দেয়নি। যখন দেয়নি এবং সম্প্রতি বলছিল
তুরস্ককে এই বিমান দেওয়া হবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলল। কিন্তু পরে মার্কিন কংগ্রেস বলছে যে তাদের হাতে S-400 আছে, প্লাস তুরস্ককে এখনও বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ নেই যে তার কাছে F-35 যুদ্ধ বিমান দেওয়া যায়। অথচ তুরস্কের সাথে যখন চুক্তি করেছিল তখন কিন্তু তার টাকাটা নিয়ে গেছে, আপনারা বোঝেন। যাই হোক, এখন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান খেপে গেছে এই কারণে তার কাছ থেকে তো বহু আগে কোটি কোটি ডলার নিয়ে রেখেছে, সেটা ফেরত দেয় না, তাকে বিমান দেয় না এবং তাকে বিভিন্নভাবে ঘুরাচ্ছে নাকে দড়ি দিয়ে। এটা তার জন্য অপমানজনক। এই প্রেক্ষাপটে সে ঘোষণা দিয়েছে আমি J-10C বিমান নেব এবং সর্বসাম্প্রতিক ঘোষণা আমি J-35 বিমানও নেব চীনের কাছ থেকে। যদি তুরস্ক এই বিমান নেয় তাহলে আমেরিকা কিন্তু এইবার আর এক চাপে পড়ল। আগের বার S-400 নিয়েছে রাশিয়ার কাছ থেকে, আমেরিকার এক শত্রু, আর এক শত্রু চীন, তার কাছ থেকে নেবে এবার J-10C এবং J-35। এই J-35 তো আমেরিকার জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ। যে F-35 দিতে চায়নি তুরস্ককে আমেরিকা, যে ইসরায়েলের উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়ে যেতে পারে বা ইসরায়েলের সমকক্ষ হয়ে যেতে পারে। এখন যদি চীনের কাছ থেকে J-35 নেয় তাহলে কিন্তু সেই ইসরায়েলের সমকক্ষ বা তার চেয়ে উপরে চলে গেল তুরস্ক, অন্তত বিমান শক্তির দিক দিয়ে। তাহলে কি হবে? এই ভূ রাজনীতির খেলা কিন্তু এখানে একটা আছে। আবার আর একটা আছে যে এর ভেতর দিয়ে তুরস্ক কিন্তু শুধু যে নেটো জোটের দিকে তাকিয়ে থাকলো তা না, চীনের সাথেও যে সে তার প্রয়োজনে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং সে যে স্বাধীন নীতি অনুসরণ করতে পারে এটা সে দেখিয়ে দেবে। আগের বার S-400 কেনার কারণে এক আইন করতে হয়েছিল, এবার J-35 কেনার কারণে কোন আইন করতে হবে? কারণ তুরস্ক তো নেটো জোটের সদস্য। তাহলে ফলে তুরস্ক কিন্তু এখানে ভালো একটা রাজনীতির চাল চেলেছে, ভালো একটা রাজনীতির খেলা খেলছে। আচ্ছা, এরপরে চীনের এখানে মূল বিষয়টা কি? চীনের এখানে মূল বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের সাথে তো তার দরম মরম সম্পর্ক, একদম আত্মিক সম্পর্ক সে অনেক আগে থেকে আছেই। এমনকি তারা নিজেরা দুই দেশ মিলে যুদ্ধ বিমান বানাচ্ছে, এমনও আছে। J-10C তো দিয়েইছে। পাকিস্তানের মাধ্যমে J-10C ব্যবহার করে চীন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে নিজের অস্ত্র ব্যবসাটা রমরমা করে নিল। হয়তো পাকিস্তান কিছু কমিশন পেলেও পেতে পারে চীনের কাছ থেকে, যে আমরা তো তোমাদের বিমানের এই কার্যকারিতা প্রমাণ করে দিচ্ছি একদম রিয়েল ব্যাটেল ফিল্ডে, এখন তোমরা যত বিমান বিক্রি করবে তার 2% আমার, এমন হতে পারে। যাই হোক, তো পাকিস্তানের মাধ্যমে এই J-10C J-35 এই সমস্ত বিমানের একটা ভালো প্রচারণা করে নিয়েছে চীন। চীনের সাথে যেমন পাকিস্তানের সম্পর্ক, পাকিস্তানের সাথে আবার তুরস্কের খুব ভালো সম্পর্ক। সেক্ষেত্রে তুরস্কের সাথে যখন চীনের এই সমস্ত লেনদেন হবে তখন পাকিস্তান এখানে কিন্তু একটা ভালো মাঝখান থেকে একটা ভালো রোল প্লে করতে পারে। আবার যুদ্ধ বিমান কেন্দ্রিক পাকিস্তান এবং চীনের সাথে তুরস্কের নতুন করে ভিন্ন মাত্রার সম্পর্ক তৈরি হবে, যেটা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি সমরনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো ব্যাপার আছে এই J-10C-কে কেন্দ্র করে চীন, তুরস্ক, পাকিস্তান। এরপরে সৌদি আরব থেকে শুরু করে অনেক দেশ তো নিতে চেয়েছে। এর ভেতরে নতুন করে খবর এসেছে আজকেই যে চীন তার C919-600 এই মডেলের যাত্রীবাহী বিমান আজ উদ্বোধন করেছে। এই বিমান আকাশে উড়ানো মানে এর সব যদি পরিপূর্ণভাবে সফল হয়ে যায় তাহলে এই বিমান বলা হচ্ছে যে ইউরোপের যে এয়ারবাস, সেখানে আমেরিকারও কিছু শেয়ার আছে। ইউরোপের যে এয়ারবাস, এই এয়ারবাসের জন্য বড় রকমের ঝুঁকি, বড় রকমের প্রতিযোগিতা, বড় রকমের প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে চীন। কারণ এই যে চীনের যে মডেলের বিমান, এই বিমানগুলো যে উচ্চ পার্বত্য যে সমস্ত বিমানবন্দর, হাই অ্যালটিটিউড যে সমস্ত বিমানবন্দর, উচ্চতায় পাহাড়ের উপরে, সেই সমস্ত বিমানবন্দরের জন্য এই মডেলের বিমানটা খুব কার্যকর, খুব ভালো। তাহলে এর তো একটা আলাদা বিশেষত্ব বা বৈশিষ্ট্য আছেই। এক, দুই হচ্ছে যে চীনের বিমান, চীনের তৈরি প্রোডাক্ট মানেই তুলনামূলক কম দাম। ইউরোপ এবং আমেরিকা যে সমস্ত জিনিস সোনার দামে বিক্রি করে, চীন বিক্রি করবে সেটা মোটামুটিভাবে বলা যায় রূপার দামে বা তার থেকে আরেকটু বেশি। ফলে এই যে চীনের যাত্রীবাহী বিমান C919-600 এই মডেলের বিমান সারা বিশ্বের কাছে বিরাটভাবে সমাদৃত হতে যাচ্ছে এই বিমান।
এই জায়গায় প্রশ্ন আসছে যে চীন তাহলে শুধুমাত্র যুদ্ধ বিমান, যুদ্ধের অস্ত্র এগুলোই ডেভেলপ করেছে, উন্নতি করেছে তা নয়, এগুলোই শুধুমাত্র তার মিত্র দেশগুলোর কাছে বিক্রি করেছে তাও নয়। একই সাথে চীন আকাশে বেসামরিক এয়ারলাইন্সের ক্ষেত্রেও আধিপত্য বিস্তার করতে যাচ্ছে এবং খানিকটা সস্তায় বহু দেশকে সে আকর্ষণ করবে। এই অবস্থায় চীন যেভাবে এগিয়ে যাচ্ছে, অন্তত বিমান শিল্পে, হোক সে যুদ্ধ বিমান হোক সে যাত্রীবাহী বিমান, যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে মোটামুটি বলা যায় যে আগামী 1 দশকের ভেতরেই চীন সারা বিশ্বে বিরাট বিশাল আধিপত্য বিস্তার করবে এই বিমান শিল্পে, যুদ্ধ বিমান এবং বেসামরিক বিমান 2 স্তরে। সেক্ষেত্রে চীনের এই বিমান শিল্পের রমরমা ব্যবসা আসলে চীনকে কতটা এগিয়ে নিয়ে যায়, কতটা বিশ্ববাজারে প্রভাবশালী করে তোলে এবং সামরিক দিকেও তার অবস্থান কতটা শক্ত করে, সেটা এখন দেখার ব্যাপার। আমরা অপেক্ষায় থাকলাম। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত বুঝতে চাই। এই যে বললাম যুদ্ধ বিমান এবং বেসামরিক বিমান 2 বিমান শিল্পেই চীনের বাজার এখন রমরমা হতে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, চীন কি আসলে এয়ারবাসের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারবে এই C919-600 এই মডেলের বিমান নিয়ে? বা যুদ্ধ বিমান নিয়ে আসলে কি ভূ রাজনীতির খেলায় চীন বড় রকমের প্রভাব ফেলেছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।